আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। পূর্ব জেরুজালেমে নতুন 1300 বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের। গাজায় নতুন উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলের সম্পূর্ণ দায়ী হামাস। ইসরায়েলকে মোকাবেলা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন লেবাননের প্রেসিডেন্ট। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, চেষ্টাও করেনি IAEA প্রধান। তুরস্কের অনুরোধে আফগানিস্তান পাকিস্তান ফের আলোচনায় বসেছে। নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা। এল ফাশারে RSF এর হত্যাযোগ্য, রাস্তা জুড়ে লাশ, পালিয়ে বাঁচছে মানুষ। শীতল যুদ্ধের পর বিশ্ব কি আবার পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মুখে? জেরুজালেমে নতুন 1300 বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের। দখলকৃত ফিলিস্তিনি ভূমি পূর্ব জেরুজালেমের দক্ষিণাঞ্চলে 1300 নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। চলতি সপ্তাহের শুরুর দিকে সর্বসম্মতিক্রমে সরকারের গুশ এৎজিয়ন বসতি ব্লকের বিশেষ পরিকল্পনা ও নির্মাণ কমিটি পরিকল্পনাটির অনুমোদন দেয়। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার 2022 সাল থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে প্রায় 48,000 বসতি স্থাপন করার অনুমোদন দিয়েছে। পশ্চিম তীরে অভিযান, জমি দখল ও বসতি স্থাপন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তা দেওয়ার এক সপ্তাহ পার না হতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সরকার। এছাড়াও ট্রাম্পের এই মন্তব্যের একদিন আগে দখলকৃত পশ্চিম তীর ও মালে আদুমিম আবাসন ব্লক সংযুক্ত করার দুটি প্রস্তাবিত আইনের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েলি সংসদ নেসেট। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গুশ এৎজিয়ন আঞ্চলিক কাউন্সিল এক বিবৃতিতে বলেছেন, এটি হল এলাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার যথাযথ প্রক্রিয়া। এই পরিকল্পনাকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য প্রাণঘাতী আঘাত বলে উল্লেখ করেছে ইসরায়েলি মানবাধিকার সংস্থা পিস নাও। গাজায় নতুন উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েল সম্পূর্ণ দায়ী হামাস। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দখলদার বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় 100 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর গাজা উপত্যকায় উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। বিবৃতিতে বলা হয়, হামাস নিশ্চিত করেছে এই বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির জন্য, এর ক্ষেত্র ও রাজনৈতিক পরিণতির জন্য এবং ট্রাম্পের পরিকল্পনা ও যুদ্ধবিরতি চুক্তিতে নাশকতার চেষ্টার জন্য দখলদারিত্ব সম্পূর্ণ দায়ী। দখলদার বাহিনীর প্রাণঘাতী হামলার পর যুদ্ধবিরতি চুক্তির প্রতি হামাস পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মধ্যস্থতাকারীদের তাদের দায়িত্ব পালন করার এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করার জন্য ইসরায়েলের উপর অবিলম্বে চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় 100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এটি ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অধীনে 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির নির্লজ্জ লঙ্ঘন। প্রসঙ্গত, গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 67,000 ছাড়িয়ে গেছে। একই সময় 1,70,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ইসরায়েলকে মোকাবেলা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন লেবাননের প্রেসিডেন্ট। লেবাননের আরব সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীকে যেকোনো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিনিয়ত ইসরায়েলি অনুপ্রবেশ ও হামলার প্রেক্ষাপটে বৃহস্পতিবার এই আদেশ দেওয়া হল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 2024 সালের শেষের দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে এটি প্রথম পদক্ষেপ। গতরাতে দক্ষিণ লেবাননের ব্রিদা শহরে একটি পৌরসভা ভবনে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা NNA জানিয়েছে, লেবাননের প্রেসিডেন্ট ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং এটিকে ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিক প্যাটার্নের অংশ বলে অভিহিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, বেসামরিক অবকাঠামোর আড়ালে পৌরসভা ভবনটি সম্প্রতি হিজবুল্লাহর কার্যকলাপের জন্য ব্যবহৃত হচ্ছিল। হিজবুল্লাহও তাদের পক্ষ থেকে ইসরায়েলি আক্রমণের নিন্দা জানিয়েছে এবং আউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। গত আগস্ট মাসে লেবাননের আরব সমর্থিত সরকার সমস্ত অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখার একটি পরিকল্পনা অনুমোদন করে। হিজবুল্লাহ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছে, দক্ষিণাঞ্চলে দখলকৃত 5টি সীমান্ত ফাঁড়ি থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার না করা পর্যন্ত তারা নিজেদের কাছে অস্ত্র রাখবে। প্রসঙ্গত, 2024 সালের নভেম্বরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সই হয়। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, চেষ্টাও করেনি IAEA প্রধান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং তারা অতীতেও চেষ্টা করেনি। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বক্তৃতা দিতে গিয়ে তিনি কথা বলেন। গ্রোসি গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছেন যে তাদের সংস্থার প্রতিবেদনগুলো আঞ্চলিক সংঘাতে ভূমিকা রেখেছে। 2019 সাল থেকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার নেতৃত্ব দানকারী গ্রোসি বলেন, রাজনৈতিক উন্নয়নের ফলে সাম্প্রতিক মাস
মাসগুলোতে ইরান এবং IAEA এর মধ্যে সহযোগিতা ওঠানামা করছে, তবুও তেহরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, আমি আমাদের ইরানি প্রতিপক্ষদের বারবার বলেছি সহযোগিতা হ্রাস করা সঠিক প্রতিক্রিয়া নয়, কিন্তু আমি মনে করি এটি একটি বুদ্ধিমান পদক্ষেপ যে তারা স্পষ্ট করে দিয়েছে তারা NPT ত্যাগ করবে না। গ্রোসি আরো বলেন, জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের ফলে নিরাপত্তার কারণে ইরানে IAEA এর পরিদর্শন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছিল। পুনরায় সংযোগ স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে ঘন ঘন যোগাযোগ রাখছেন বলে উল্লেখ করেন। গত জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি ও মার্কিন হামলা সম্পর্কে জানতে চাইলে গ্রোসি বলেন, 3টি স্থাপনার ক্ষতি অত্যন্ত উল্লেখযোগ্য। এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিয়েছে। তুরস্কের অনুরোধে আফগানিস্তান পাকিস্তান ফের আলোচনায় বসেছে। তুরস্কের অনুরোধে পাকিস্তান ও আফগানিস্তান আবারও আলোচনায় বসতে যাচ্ছে। এর আগে 4 দিন ধরে চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান আফগানিস্তানকে বিভিন্ন হুমকি দিয়েছিল। আল জাজিরা তথ্য মতে পাকিস্তান জানিয়েছে তারা তাদের প্রতিনিধিদের ইস্তানবুলে রেখে আলোচনা চালাবে। এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে আফগান মাটি যেন ব্যবহার না হয় সেজন্য আমরা শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। আফগান সংবাদ মাধ্যমও জানিয়েছে তুরস্ক ও কাতারের হস্তক্ষেপ তারা পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। চলতি মাসের সংঘর্ষে পাকিস্তান ও আফগান সেনারা একে অপরের উপর হামলা চালায়, যা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তালেবান নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। পাকিস্তান অভিযোগ করেছে টিটিপি সন্ত্রাসীরা আফগান সীমান্ত ব্যবহার করে হামলা চালাচ্ছে। আফগান তালেবান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা। ইউক্রেন যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়ার কমান্ডাররা, অথবা ইচ্ছাকৃতভাবে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। স্বাধীন সংবাদ মাধ্যম ভাস্কারের একটি নতুন তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান ও মস্কো টাইমস এর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সেনা সদস্য, মৃতদের আত্মীয় স্বজন, ফাঁস হওয়া ভিডিও এবং সরকারি অভিযোগের রেকর্ডের সাক্ষ্যের ভিত্তিতে ভাস্কার জানিয়েছে তারা 101 জন রাশিয়ান সেনাকে শনাক্ত করেছে যারা তাদের নিজস্ব সহকর্মীদের হত্যা, নির্যাতন বা মারাত্মক শাস্তি দেওয়ার অভিযোগে অভিযুক্ত। সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা কমপক্ষে 150 জন নিহতের সত্যতা যাচাই করেছে, তবে তারা বিশ্বাস করে যে প্রকৃত সংখ্যা অনেক বেশি। ক্রেমলিন রুশ সেনাদের মধ্যে শৃঙ্খলাহীনতার অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে এই ধরনের সমস্যা ব্যাপক, কিন্তু ভাস্কার প্রতিবেদনটি এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত বলে মনে হচ্ছে। ভাস্কার সেনাদের সাক্ষ্য উদ্ধৃত করে জানিয়েছে কমান্ডাররা মৃত্যুদণ্ড কার্যকরকারী নিয়োগ করেছিলেন যাতে তারা প্রত্যাখ্যানকারীদের উপর গুলি চালাতে পারে এবং পরে তাদের মৃতদেহ নদী বা অগভীর কবরে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে যুদ্ধে নিহত হিসেবে তাদের নাম তালিকাভুক্ত করা হয়। এল ফাশের RSF এর হত্যাযোগ্য রাস্তা জুড়ে লাশ পালিয়ে বাঁচছে মানুষ। সুদানের পশ্চিমাঞ্চলের শহর এল ফাশার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা বাসিন্দারা জানিয়েছেন শহর জুড়ে র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর হাতে চলছে চরম সহিংসতা ও হত্যাযজ্ঞ। মানবিক সংস্থাগুলোর আশঙ্কা অবরুদ্ধ এই শহর থেকে খুবই কম মানুষই পালাতে পেরেছেন। সুদানের ডক্টরস নেটওয়ার্কের তথ্য অনুযায়ী উত্তর দারফুরের রাজধানী এল ফাশার দখলের পর থেকে RSF অন্তত 1500 জনকে হত্যা করেছে, যার মধ্যে একটি হাসপাতাল সংঘটিত গণহত্যাও রয়েছে। গত শনিবার থেকে এ পর্যন্ত 36,000-এরও বেশি মানুষ শহর ছেড়েছে। অধিকাংশ 70 কিলোমিটার পায়ে হেঁটে তাইলা শহরের আশ্রয় নিয়েছে। সেখানে ইতোমধ্যে 6.5 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়েছে। 5 সন্তানের মা হায়াত জানান, 7 জন RSF সদস্য তার বাড়িতে তল্লাশি চালায়, তাকে অপমান করে এবং তার চোখের সামনে 16 বছর বয়সী ছেলেকে হত্যা করে। তিনি আরো বলেন, পালানোর পথে মাটিতে ছিটিয়ে ছড়িয়ে থাকা মৃতদেহ দেখেছি। অনেক আহত মানুষকে ফেলে রাখা হয়েছে কারণ তাদের বহন করার কেউ ছিল না। আরেক জীবিত বেঁচে যাওয়া ব্যক্তি হুসেন জানান, গোলাগুলিতে আহত অবস্থায় তিনি একটি পরিবারের সহায়তায় গাধার গাড়িতে করে তাইলায় পৌঁছেছেন। তার ভাষায়, রাস্তায় লাশ পড়ে আছে অনেক, কিন্তু কবর দেওয়ার কেউ নেই। শীতল যুদ্ধের পর বিশ্বকে আবার পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মুখে। সোভিয়েত রাশিয়ার আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করা হয় 1991 সালের 26শে ডিসেম্বর। এর মধ্য দিয়ে শীতল যুদ্ধের অবসান ঘটে, পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও ধীরে ধীরে কমে আসে। যুক্তরাষ্ট্র সর্বশেষ 1992 সালে ও চীন 1996 সালে সর্বশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। অন্যদিকে 1990 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা স্থগিত করে তৎকালীন সোভিয়েত রাশিয়া। এরপর থেকে রাশিয়া এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি। 1996 সালে জাতিসংঘের কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার স্টেট ব্যান ট্রিটিতে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ সই করে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিজে দেশের সংশ্লিষ্ট বিভাগকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবার শুরু করার নির্দেশ দিয়েছেন। তার দাবি, রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই তিনি নির্দেশ দিয়েছেন। গতকাল দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের ঠিক আগে ট্রাম্প ঘোষণা দেন,